যেভাবে পতনের দরজা খোলেন শেখ হাসিনা, অবিশ্বাস্য, অকল্পনীয়, চরম নাটকীয়, দুর্দান্ত প্রতাপশালী শাসক, হাল আমলে বিদেশি মিডিয়া নিষ্ঠুরতম স্বৈরশাসক তকমা দিয়েছে, যিনি দীর্ঘ প্রায় ১৬ বছর অঙ্গুলির হেলুনিতে বাংলাদেশটাকে চালিয়েছেন, টুটি চেপে ধরেছেন বিরোধী মতকে। ২০০৮ সালে নির্বাচনে জয়ী হয়ে ভীষণ ২০২১-এর কথা বলেছিলেন। ২০১৪ সালে নির্বাচনের পর চলে যান ভীষণ ২০৪১-এ। আর ২০২৪ সালে নির্বাচনের পর ভীষণ ২১ নিয়ে ভাবনা তুলে ধরেন, অর্থাৎ আজীবন তিনি ক্ষমতায় থাকবেন, তবে আপাতত ২১ পর্যন্ত তার ভীষণ নিয়ে এগিয়ে যাবেন। এমন ভাবনাও কি সম্ভব? মানুষের এক সেকেন্ডেরও নিঃশ্বাসের বিশ্বাস নেই। যাই হোক, যিনি নিজেকে সর্বে সর্বা ভাবতেন, অন্য সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করতেন, বাংলাদেশের হর্তাকর্তা, সেই তিনি এমনভাবে ধপাস করে পড়বেন, এটাই ছিল অকল্পনীয়, অবিশ্বাস্য। যার রাজনীতির মূল ভিত্তি ছিল মুক্তিযুদ্ধ আর রাজাকার, আরও ছিল বিএনপি জামায়াত। তার কথার প্রতিবাদ করলেই দেয়া হতো রাজাকার তকমা। নিজেরা প্রকাশ্যে আকাম করে বলতেন এগুলো বিএনপি জামায়াতের কাজ। সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে উস্কিয়েছেন নিজেরাই। এখানেও বিএনপি জামায়াত দেখেছেন ওনারা সব ঠিকঠাক চলছিল, একটি বক্তব্য আগুনে ঘি ঢালে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার স্বভাবভঙ্গিতে আন্দোলনকারীদের হুমকি দেন, বলে ওঠেন এই ছাত্রদের দমাতে ছাত্রলীগই যথেষ্ট। কাদেরের এই কথায় ছাত্রলীগ উজ্জীবিত হয়, হামলে পড়ে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর, নির্মম নির্যাতন চালায়। নারী শিক্ষার্থীরাও রেহাই পায়নি ছাত্রলীগের রোষানল থেকে। আহতদের নিয়ে যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে অন্য শিক্ষার্থীরা, তখন সেখানেও হাজির হয় সদুইক ছাত্রলীগ নেতাকর্মী। তারা সেখানেও হামলা চালায়। নারকীয় এমন ঘটনায় ফুঁসে ওঠে ছাত্র সমাজ, ফুঁসে ওঠে গোটা দেশ। পরদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেয়া সবাই লাঠি নিয়ে হাজির হন শাহবাগে। এদিনও হামলা চালায় ছাত্রলীগ, কিন্তু বিধিবাম। ছাত্রলীগ কুলিয়ে উঠতে পারেনি শিক্ষার্থীদের সঙ্গে। সকল শিক্ষার্থী এক হয়ে হলে হলে অভিযান চালায়। ছাত্রলীগের কোনো নেতাকে পেলেই ধাওয়া দেয়, কাউকে কাউকে প্রহার করে। ছাত্রলীগ সভাপতির রুমে তল্লাশি চালায়, করা হয় ভাঙচুর। সেই যে ছাত্রলীগ ক্যাম্পাস ত্যাগ করে আজও ক্যাম্পাস ছাড়া। ফের কখন ক্যাম্পাসে ছাত্রলীগ প্রবেশ করতে পারবে আল্লাহ মালুম। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, দেশের সব কোটি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হয়ে ওঠে, যেন প্রতিটি ক্যাম্পাস আগুনের গোলা। রাস্তায় ছাত্র জনতার মিছিল। এই মিছিলেই রংপুরে ঘটে এক ঘটনা। শিক্ষার্থী আবু সাইদ দুহাত মেলে ধরে পুলিশের দিকে, বলে গুলি করেন। আবু সাইদ ভেবেছিলেন এই পুলিশই তো আমার আপনজন, আমার মতো কারো বাবা। কোনো বাবা কি তার পুত্রকে গুলি করতে পারে? আবু সাইদের বিশ্বাস মুহূর্তেই ভেঙে যায়। যাকে বাবা বলে বিশ্বাস করেছিলেন, সে যে সাইদের আজরাইল, সে কি জানত? দুহাত মেলে ধরা অবস্থায় প্রথম গুলি করে। তারপরও আবু সাইদ দাঁড়িয়েছিলেন। এরপর আরও গুলি চালায়। এ দৃশ্য গোটা দেশকে নাড়িয়ে দেয়। উত্তাল হয়ে ওঠে দেশ। শিক্ষার্থীদের পাশে নেমে আসে আমজনতা। মিছিলে মিছিলে উত্তাল সারা দেশ। সেই মিছিলে চলে পুলিশের গুলি। পুলিশের সঙ্গে মিশে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগও গুলি চালায়। মৃত্যুর সংখ্যা মিনিটে মিনিটে বাড়তে থাকে। আহত হন অসংখ্য ছাত্র জনতা। ঢাকার এমন কোনো হাসপাতাল নেই যেখানে আহতদের ভর্তি করা হয়নি। এমন কোনো হাসপাতাল নেই যেখানে লাশ ছিল না। সারা দেশ অগ্নিকুণ্ডলিতে পরিণত হয়। আচ্ছা, কোটা আন্দোলন থেকে সরকারের পদত্যাগ দাবির এক দফাতে কেন গেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা? কারণ একটাই, গণহত্যা। নির্বিচারে পুলিশের গুলিতে চোখের সামনে শত শত সহযোদ্ধার মৃত্যু তাদের বিবেককে নাড়িয়ে দেয়। সরকারের সরাসরি নির্দেশে এমন গণহত্যা কেউ মেনে নিতে পারেনি। গণমাধ্যমগুলো প্রকাশিত রিপোর্ট বলছে, কোটা বিরোধী ছাত্র আন্দোলন যখন তুঙ্গে, আন্দোলন দমাতে সরকারি কোনো কৌশলী যখন কাজ করছে না, তখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ দলীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে বসেন। ১৯ জুলাই গণভবনে অনুষ্ঠিত এই বৈঠকে নেতারা বিভক্ত হয়ে পড়েন। বাম ঘেঁষা দুজন নেতা বলেন, ছাত্রদের এই আন্দোলন মার্কিন ষড়যন্ত্র, এটাকে গুড়িয়ে দিতে হবে। দেশব্যাপী সেনা মোতায়েন ও কারফিউ জারি করতে হবে। বাকিদের বেশিরভাগই রাজনৈতিকভাবে সমাধানের পথ খুঁজতে পরামর্শ দেন। কেউ কেউ আলোচনার কথাও বলেন। শেখ হাসিনা হার্ডলাইনে যাওয়ার পক্ষেই মত দেন। দেশব্যাপী কারফিউ জারির সিদ্ধান্ত নেন। যেখানে মিছিল সেখানেই গুলি করার নির্দেশনাও আসে। এই বৈঠকের পরই দেয়া হয় কারফিউ। মাঠে আন্দোলনে ছাত্র জনতার উপর পুলিশের গুলি চলতে থাকে অনবরত। লাশ পড়তে থাকে একের পর এক। এসব ঘটনায় হাসিনা বিরোধী হয়ে পড়ে গোটা দেশ। শুধু তাই নয়, দীর্ঘ ১৬ বছরের আওয়ামী লীগের অপশাসনে অতিষ্ঠ ছিল দেশের বেশিরভাগ মানুষ। সরকারের সুবিধাভোগী ছাড়া কেউই এই সরকারের পক্ষে ছিলেন না। কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সন্তানদের নিয়ে আতঙ্কিত ছিল অভিভাবকরা। কখন পুলিশ এসে শিবির বলে ধরে নিয়ে যায়, এমন বহু ঘটনা ঘটিয়েছে পুলিশ।
আশপাশে এমন উদাহরণ ভুরি ভুরি। কোনো রাজনৈতিক দল না করেও শিবির বানিয়ে নিয়ে গেছে পুলিশ, আর মোটা অঙ্কের টাকা ঘুষ দিতে পেরেছে তাদের ছেড়ে দিয়েছে পুলিশ, আর যারা দিতে পারেনি তাদের জেল খাটতে হয়েছে দিনের পর দিন। আর যারা সত্যিকারের শিবির করেছে তারা গত ১৬ বছর একদিনের জন্য ঘরে ঘুমাতে পারেনি। আর প্রধান প্রতিপক্ষ বিএনপির এমন কোনো নেতা নেই যার বিরুদ্ধে মামলা হয়নি। শেখ হাসিনার আমলে নতুন কায়দায় মামলার রূপ দেখেছে দেশবাসী, যা হলো গায়েবী মামলা। কোনো ঘটনা ঘটেনি, বোমা বিস্ফোরণ হয়নি, অথচ এই ব্যাপারে মামলা হয়েছে শত শত, আর আসামি হয়েছে বিএনপির লাখো লাখো নেতাকর্মী। বল প্রয়োগের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করাই ছিল সরকারের অন্যতম কৌশল, এবং তা করে গেছে শেখ হাসিনার সরকার অবলীলায়। প্রকাশ্যে তা বলেছেনও। এজন্য র্যাবকে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়। কেউ কেউ এখন বলছেন শেখ হাসিনা বাংলাদেশকে দোজকে পরিণত করেছিল। দেশের আইন ছিল, কিন্তু এর সঠিক প্রয়োগ না হয়ে অপপ্রয়োগ হয়েছে সর্বক্ষেত্রে। 2014, 2018 ও 2024 সালের নির্বাচন হাসতে হাসতে খেলতে খেলতে করে ফেলেছেন। আবার বড় গলায় বলেছেন জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়েছি, অথচ নির্বাচনে ভোটের হার ছিল সর্বোচ্চ 5 ভাগ। কোনো কোনো কেন্দ্রে সারা দিনেও কেউ ভোট দিতে যায়নি। গৃহপালিত নির্বাচন কমিশন অবশ্য সবসময় দেখিয়েছে 30 থেকে 40 ভাগ ভোট পড়েছে। আসলে শেখ হাসিনা দেশের মানুষকে বোকা ভেবেছিলেন, আর কথায় কথায় কান্না ছিল তার আরেক নাটক। 16 বছরে কত হাজার মায়ের কোল খালি করেছেন একমাত্র তিনিই জানেন। শেষ ভাষণে এসে তিনি এটা অজান্তে স্বীকারও করেছেন। কাঁদতে কাঁদতে বলেন, স্বজন হারানোর ব্যথা কি এটা আমি বুঝি। তার ভাষণের পর আন্দোলনে থাকা এক মা কোনো এক টিভির পর্দায় বলেছিলেন, শেখ হাসিনা স্বজন হারানোর ব্যথা বুঝেন ঠিকই, কিন্তু সন্তান হারানোর ব্যথা বুঝেন না, কারণ তার তো কোনো সন্তানকে হারাতে হয়নি। হাসিনা মনে করতেন তিনি যে কাউয়া চালাক এটা কেউ বুঝতে পারছে না, তিনি যা বলবেন সেটিই বেদবাক্য। অথচ তার কথা শুনে মানুষ হাসতেন। এভাবে কখন যে তিনি বিশ্বের স্বৈরাচারের তালিকায় এসে যান তিনি নিজেই জানেন না। এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে এখনই শেয়ার করুন। এছাড়া আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। বিশ্ব বাংলার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।